يا لغتي عربية، حسبي بأنك منطقي وبياني، عربية قلبي وروحي. Recording in progress. যদি গাও তোমার নামে, যদি গাই السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কথাগুলো শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানান, চ্যাট বক্সে একটু জানান যে কথাগুলো শোনা যায় কিনা। আমরা একটু অপেক্ষা করি, আমাদের সাথে আরো কয়েকজন যুক্ত হবেন। আমরা তাদের জন্য আরো 2-1 মিনিট অপেক্ষা করি।
এই সময়ে আমরা একটু অন্যরা যুক্ত হতে, তো আমরা একটু নিজেদের মধ্যে পরিচিত হয়ে নেই। যারা যুক্ত আছেন, বিশেষত আপনার বর্তমান পড়াশোনা, অর্থাৎ যদি পড়াশোনা রানিং অবস্থায় থেকে চলমান থাকে, তাহলে আপনি কোন ক্লাসে পড়ছেন বা কোন ইয়ারে পড়ছেন। দ্বিতীয়ত হলো আপনি কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, দুইটা বিষয় একটু জানান। বাকিরা যুক্ত হোক, আমরা আমাদের ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আপনারা কথা বলার সুযোগ পাবেন, দর্শের শেষে আমরা মাইক্রোফোন গুলো খুলে দিব। যারা কথা বলতে চান তাদের জন্য মাইক্রোফোন গুলো খুলে দিব, সমস্যা নেই। আমরা যারা যুক্ত আছি একটু নিজেদের সম্পর্কে সামান্য কিছু লিখি। পড়াশোনায় বর্তমান কোন অবস্থায় আছেন, কোন ইয়ারে পড়ছেন একটু জানান। তাহলেই তো আপনাদের অবস্থান অনুযায়ী কথা বলা যাবে, ঠিক না? এখানে যদি দশম শ্রেণীর কেউ থাকেন, তার সাথে কথা বলার ধরন আর যিনি অনার্স করছেন বা কামিল করছেন, মাস্টার্স আছেন, তার সাথে কথা বলার ধরন তো এক হবে না। দুজনকে বোঝানোর ধরনও এক হবে না। এই কারণে আপনারা একটা বিষয়টা আমাদের জানান। আচ্ছা, কেউ তো কিছু বলছেন না। আচ্ছা ঠিক আছে, হয়তো অনেকে লিখছেন, লিখেন। ময়মনসিংহ থেকে বলছি, আলিম প্রথম বর্ষ, আরবি ভাষায় একদম নতুন। আচ্ছা ঠিক আছে, ক্লাসগুলো যারা একদম নতুন তাদের জন্যই। যদি আপনি কোরআন দেখে পড়তে পারেন মোটামুটি পর্যায়ের, তাহলে হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, যারা লিখতেছেন লিখতে থাকেন, এর মাঝখানে কিছু কথা বলতে থাকি আমাদের কথাগুলো। পরিচয় পর্ব, আমি আমার পরিচয়টাও দিই। আমার নাম হচ্ছে মাহদি হাসান। পড়াশোনা কওমি এবং আলিয়া মিলিয়ে, দাওরায়ে হাদিস, মার্কাজুল কোরআন, উত্তরা। বর্তমানে বাংলাদেশে মাদানী নেসাবের যে শীর্ষ শীর্ষ প্রতিষ্ঠান ধরা হয়, সেখান থেকেই পড়াশোনা করা। মার্কাজুল কোরআন, মাদানী নেসাবের সূচনা হয়েছে মাদ্রাসাতুল মাদিনা থেকে, কামরাঙ্গীরচর। কিন্তু বর্তমানে পড়াশোনার মানগত অবস্থান বিবেচনা করে মার্কাজুল কোরআন উত্তরে যেটা আছে এটাকেই সর্বোচ্চ পর্যায়ে ধরা হয়। এরপরে আমি আরবি আদব নিয়ে পড়াশোনা করেছি, আরবি সাহিত্য আর কি যেটা, আরবি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি। হাবিবুর রহমান মুনির নদভী, ওনার কাছে মাহাদুল লুগাতিল আরাবিয়্যা, কামরাঙ্গীরচর। বর্তমানে আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের
অধীনে অনার্স করছি। আলিম পরীক্ষা দিয়েছি আলিম মাদ্রাসা থেকে। এই হলো পড়াশোনা সম্পর্কিত সাধারণ পরিচয়। নুরুন নবী, নওগাঁ থেকে। কে কোত্থেকে বলছেন? এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার বর্তমান পড়াশোনার অবস্থা সম্পর্কে একটু জানা। পড়াশোনায় কে কোন অবস্থায় আছেন? এই যে একজন বললেন আলিম প্রথম বর্ষ, আরবিতে একদম নতুন। এই বিষয়টা একটু জানান গুরুত্বের সাথে, আপনাদের পড়াশোনার কোন অবস্থায় আছেন, কোন জেলা থেকে বলছেন। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি পড়াশোনার কোন অবস্থায় আছেন। আচ্ছা। তো যিনি বলেছেন যে আলিম প্রথম বর্ষে পড়ছি, তাকে ধরে আমরা আলোচনাটা শুরু করি। এখানে হয়তো কেউ মাস্টার্স করছেন, কেউ অনার্স করছেন, কেউ কামিল করছেন, এবং থাকার সম্ভাবনা আছে। নাই সেটাও বলছি না, এবার একদম আবশ্যিকভাবে থাকবেন সেটাও না। কুয়েতে আছে, আচ্ছা। কারণ ইতিপূর্বে আমাদের কামেল পড়ে ছাত্রদেরকে আরবি পড়ানোর অভিজ্ঞতা আছে। কামিল শেষ করেছে বা কামিল চলমান, কিন্তু আরবির বেসিক একদম দুর্বল। কারণ এখানে এরকম মানুষ থাকার খুব বেশি সম্ভাবনা আছে। তো এই যে আমরা আরবি ভাষা, আমরা আলিয়াতে আমরা যারা পড়াশোনা করি, আমরা তো ক্লাস 4 থেকে আরবি নিয়ে পড়াশোনা করি, 4, 5, 6, 7, 8, 9, প্রায় 7 বছর দাখিল পর্যন্ত। আচ্ছা। এরপরে হচ্ছে এই যে আলিম যদি হয় তাহলে 8 বছর, 8-9 বছর চলে যায়। যারা কামিল করেন তাদের তো 14-15 বছর চলে যায়, কিন্তু দেখা যায় আমরা আরবি একদম সাধারণ দু একটা বাক্য বলতে পারি না। আমার এই অভিজ্ঞতা আছে যে তিনি কামিল পড়ছেন, কিন্তু ইহা একটি মাদ্রাসা, এই বাক্যের সঠিক আরবি তিনি করতে পারছেন না। তো এর পেছনের কারণ কি, সমস্যাটা কোথায়? যদি সেই সমস্যাটা আমরা ধরতে পারি, তাহলে সমাধানটা আমাদের জন্য খুব সহজ। ঠিক আছে। সাউন্ড আরেকটু বাড়ালে ভালো হয়, তাই। আচ্ছা। যদি আমরা সমস্যাটা নির্ধারণ করতে পারি যে সমস্যা কোথায়, তাহলে সমাধানটা খুব সহজ। সমস্যাটা নির্ধারণ করার আগে আমরা একটু আমাদের নিজেদের অবস্থান সম্পর্কে ভাবি। আমরা যারা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, তো বাংলাতে যখন কথা বলা শুরু হয় 1 বছর 1.5 বছর বয়সে, তখন কি শুরুতে ব্যাকরণ শিখেছি আমরা? যে বাংলাতে এই যে মাউসুফটা পরে হয়, সিফাতটা আগে হয়, অর্থাৎ বিশেষ্যটা পরে হয়, বিশেষণটা আগে হয়, এই ধরনের কোনো নিয়ম আমরা শিখেছি? তারপরে ক্রিয়া পরে হয়, কর্তা আগে হয়। এরকম ব্যাকরণ দিয়ে কিন্তু আমরা ভাষা শিখিনি। আমরা প্রথমে শুনতে শুনতে আমরা ভাষাটা শিখেছি। প্রথমে দুই একটা শব্দ, মা, মাম্মি, এই ধরনের। বাবা ঠিক মতো বলতে পারি না, দাদাকে দা, এরকম করে করে আমরা একটু একটু করে ভাষা শিখেছি। এরপরে যখন আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করলাম, তখন ধীরে ধীরে আমরা ব্যাকরণের মাধ্যমে আমাদের এই ভাষার সৌন্দর্যকে আরো বাড়িয়েছি। কিন্তু আমরা আগে ব্যাকরণ শিখিনি, আগে শিখেছি আমরা ভাষা। ব্যাকরণের বাস্তবিক প্রয়োগ ছাড়াই আমরা ভাষা শিখেছি। তাই বলে কিন্তু বিষয়টা এমন না যে আমরা যে ভাষায় কথা বলেছি বা ব্যাকরণ শেখার আগে যে ভাষাগুলো আমরা ব্যবহার করতাম সেখানে ব্যাকরণ ছিল না, এমন না। ব্যাকরণ সেখানেও ছিল, কিন্তু সেখানে ব্যাকরণের প্রত্যক্ষ প্রয়োগ ছিল না। ঠিক আছে। পরোক্ষ প্রয়োগ ছিল। প্রত্যক্ষভাবে আমরা বুঝতাম না যে কোনটাকে বিশেষ্য বলে, কোনটাকে বিশেষণ বলে, কোনটাকে ক্রিয়া বলে আর কোনটাকে কর্তা বলে, এটা আমরা তখন বুঝতাম না। কিন্তু আমরা সেগুলো প্রয়োগ করেই কথাবার্তা বলতে পারতাম। ঠিক আছে। তো কিন্তু এর বিপরীতে দেখা যায় কি, যখন আমরা আরবি ভাষাটা শিখা শুরু করি, আরবি ভাষা যখন শেখাটা আমরা শুরু করি, তখন আমরা ভাষার চেয়ে ব্যাকরণের মধ্যে গুরুত্বটা বেশি দিই। আমি আরবি 2-4টা শব্দ শিখি না, কিন্তু আমি আরো ব্যাকরণের যে বই থাকে সেটা পরিপূর্ণ মুখস্থ করে ফেলি, কিন্তু আমি সেখানেও কিছু বুঝতেছি না। এখন যখন আমার সামনে একটা আরবি আবারত আসে, তখন আমি কি ব্যাকরণ খেয়াল করব না ভাষা খেয়াল করব? একদিকে আমি শব্দ বুঝতেছি না, আমি কি শব্দটা মিলাবো নাকি ব্যাকরণের যে প্রয়োগ সেটা আমি এখানে দেখাবো?
দুইটাকে আমরা একসাথে করার চেষ্টা করি, যেখান থেকে আমাদের মূল সমস্যাটা শুরু হয়ে যায়। কিন্তু ভাষা শেখার মূল নিয়ম হচ্ছে আমরা বাংলা যেভাবে শিখেছি এটাই ভাষা শেখার মূল নিয়ম। তো প্রথমে আমরা একটু একটু করে ব্যাকরণের প্রয়োগ ছাড়াই ভাষাটা শিখবো। যখন ভাষাটা মোটামুটি পর্যায়ের আমাদের শেখা হয়ে যাবে, তখন ব্যাকরণের মাধ্যমে আমরা আমাদের ভাষাটাকে আরো সমৃদ্ধ করব। আমাদের ভাষার মধ্যে আমরা আরো মাধুর্যতা আনবো, আমাদের ভাষাকে আরো মার্জিত করব, সেটা পরে। কিন্তু প্রথম ধাপ হচ্ছে আমরা ভাষা শিখবো। আমরা সেটা না করে ওই ভাষা, মূল ভাষা এবং ব্যাকরণ দুটাকে যখন একসাথে করতে যাই, তখনই দেখা যায় আমরা কোনোটাই শিখতে পারি না। তো যখন এই আলোচনার মধ্য দিয়ে আশা করি আপনাদের মধ্যে আমাদের সমস্যা কোথায় ওটা স্পষ্ট। সমস্যা যেহেতু স্পষ্ট, সমাধানটাও স্পষ্ট। আমরা প্রথমে ভাষা শিখবো, প্রথমে শব্দ শিখবো, একটা শব্দ শিখবো, দুইটা শব্দ শিখবো। আস্তে আস্তে আমরা একটা বাক্য তৈরি করা শিখবো। যখন বাক্য তৈরি করা শিখবো তখন একটা প্রবন্ধ তৈরি করা শিখবো। এভাবে আমরা যেমন নিজেরা তৈরি করা শিখবো, একই সাথে তৈরি করা যে কোনো লেখা আমরা হরকত ছাড়া পড়তেও শিখবো। যখন এগুলো শেষ, এরপরে আমরা আলাদাভাবে ব্যাকরণ শিখবো, নাহু শিখবো, সরফ শিখবো। তার মানে কি আমাদের এই দর্শগুলোতে ব্যাকরণ থাকবে না? ওই যে কথা বাংলার ক্ষেত্রে বললাম, যে ব্যাকরণটা থাকবে কিন্তু ব্যাকরণের প্রত্যক্ষ প্রয়োগ থাকবে না এখানে। ব্যাকরণের প্রয়োগটা থাকবে প্রচ্ছন্ন। ঠিক আছে? তো আরবের ক্ষেত্রে আমাদের শিখার মাধ্যম এটাই হবে। আমরা এখানে ব্যাকরণটা শিখবো, কিন্তু প্রাথমিক পর্যায়ে যেহেতু আমরা শিখছি, এটা যেহেতু বেসিক ক্লাস, এখানে ব্যাকরণের প্রয়োগগুলো থাকবে একদম প্রচ্ছন্ন। ঠিক আছে? মোটামুটি আমাদের সমস্যা কোথায়, ভাষা শেখার সঠিক পদ্ধতি কি, এবং আমরা কিভাবে শিখবো, সবগুলো আলোচনা হয়ে গেল। আচ্ছা, এই আলোচনা যেহেতু শেষ, আমরা ক্লাস শুরু করব। তো ক্লাস শুরুর আগে আপনাদের বর্তমান অবস্থা কোথায় আছে সেটাও আমাদেরকে দেখতে হবে। ফ্রি ক্লাস করার পর আপনার অবস্থান কোথায় যায় সেটাও দেখতে হবে। আর যদি আমাদের সাথে এই যাত্রায় যুক্ত হন, 10 মাস আমাদের আরবি ভাষা নিয়ে যে যাত্রা, যদি এখানে আপনি যুক্ত থাকেন, তাহলে 10 মাস পরে আপনার কি অবস্থা হয় সেটাও তো আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে, ঠিক না? তো সেজন্যই নিচে কয়েকটা বাক্য দেওয়া আছে। ইহা একটি মাদ্রাসা, সুন্দর বইটি ভালো, আমার কাছে একটি সুন্দর বই আছে। তিনটা বাক্যের মধ্যে কেউ যদি তিনটা বাক্যের অনুবাদ করতে পারেন তাহলে তিনটাই করেন, কেউ যদি একটা পারেন তাহলে সে একটাই করেন, কেউ যদি না পারেন তাহলে বলেন যে আমি পারছি না একটাও। তাহলে আমরা ফ্রি ক্লাসের পরে আপনার অবস্থানটা কোথায় আছে সেটাও যাচাই করব, এবং এর পরবর্তী ধাপে আমরা বুঝতে পারবো যে আপনার উন্নতি হচ্ছে কিনা, বা আপনার উন্নতির ধারাটা কেমন, কোন হারে আপনার উন্নতি হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে? আপনাদেরকে সময় দেওয়া হলো, এই বাক্য তিনটার মধ্যে আপনার সাধ্য অনুযায়ী এগুলোর অনুবাদটা করেন। ইহা একটি মাদ্রাসা, সুন্দর বইটি ভালো। শব্দের আরবিগুলো আমি বলে দিচ্ছি। সুন্দর তো হচ্ছে জাদিদুন, ভালো জাইয়িদুন। এই যে সুন্দর, একই শব্দ ঘুরে ফিরে। সুন্দর, জামিলুন, ভালো, জাইয়িদুন। এর বাকি কাজটা আপনাদের যাদের পক্ষে সম্ভব করেন, যাদের পক্ষে সম্ভব না বলেন যে আমার পক্ষে সম্ভব না। জি, সময় 9টা 18 বাজে, 20 আমরা আমাদের সামনের আলোচনায় যাব। যিনি আলিম, প্রথম বর্ষে পড়ছেন, আপনি যদি কোর্সটা করতে পারেন, আমরা আশা করি যে আপনার আলিমের পরীক্ষাটাও ভালো হবে। আমাদের সিলেবাস সম্পর্কে আমরা ধারণা দিব আপনাদেরকে একটু পরেই। হাদিহি মাদ্রাসাতুন, আরো দুটো পারি না। যে যদি না পারেন তাহলে সেটাও বলেন, কোনো সমস্যা নাই, কারণ আপনি শিখতে এখানে যুক্ত হয়েছেন, শিখার জন্য যুক্ত হয়েছেন। এখন আপনি কি পারেন কি পারেন না সেটা তো বলতে হবে, ঠিক না? এখানে যারা আছে সবাই কিন্তু শেখার জন্য যুক্ত হয়েছে। ওই দিক বিবেচনা আমরা সবাই সমান, কেউ পারি না। এখানে লজ্জার কিছু নেই।
আচ্ছা, খুব সম্ভব আর কেউ কিছু বলছেন না। ঠিক আছে, চলেন আমরা আমাদের যে কিতাবগুলো থেকে কিছু আলোচনা করি, এরপরে কিছু পড়বো, সিলেবাসটা নিয়ে একটা আলোচনা করবো। এটা হচ্ছে আমরা যে কিতাব পড়বো, আমাদের মূল যে কিতাব, এসো আরবি শিখি, আত-তরীকু ইলাল আরাবিয়্যাহ, মাদারিনেসের প্রথম বর্ষের মূল কিতাব এটাই। এর সাথে অনুশীলনের জন্য আরো কিছু কিতাব আছে, প্রথম বর্ষের সবগুলো কিতাবই আমরা পড়বো। এটা হচ্ছে মূল কিতাব, আত-তরীকু ইলাল আরাবিয়্যাহ। আচ্ছা, তিন খণ্ড, ফি সালাসাতি আজজাইন, তিন খণ্ড, তিনটা খণ্ডে পড়বো। প্রথম খণ্ড আল জুজউল আউয়াল, মুসান্নিফ আবু তাহের আল মিসবাহ। উৎসর্গ আরবিটা একটু পড়ি। أتشرف بإهداء هذا الجهد المتواضع إلى أمنا دار العلوم بديوبند، ثم إلى مرشدي إلى العربية مولانا عبد الحي বারিসাল আল মুহতারম। অনুবাদটা এমন যে আমি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে উৎসর্গ করছি দারুল উলুম দেওবন্দের প্রতি, তারপর আরবি ভাষায় আমার পথ প্রদর্শক মাওলানা আব্দুল হাই বরিশালী হুজুরের প্রতি। আচ্ছা, আমরা এই যে বিশাল ভূমিকা, কিছু কথা নামে শিরোনামে, এই ভূমিকার নির্দিষ্ট কিছু অংশ আমরা পড়বো এখন। আরবি ভাষা শেখার যে পদ্ধতি, সেটা মুসান্নিফ নিজে আলোচনা করেছেন, সেটা একটু আমরা এখানে দেখব, এবং কিভাবে শিখতে হবে, পূর্বের সমস্যাগুলো কোথায় ছিল, সবগুলো নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা আছে এখানে। আচ্ছা, পড়ছি। আরবি ভাষা কোরআন ও সুন্নাহর ভাষা, সুতরাং আরবি ভাষায় পূর্ণ পারদর্শিতা ছাড়া কোরআন সুন্নাহ এবং শরীয়তের যাবতীয় ইলমের গভীরে প্রবেশ করা কিছুতেই সম্ভব নয়। একজন আরবের জন্য বিষয়টি অপেক্ষাকৃত সহজ হলেও যাদের মুখের ভাষা আরবি নয়, তাদের জন্য তা খুব কঠিন। এজন্য প্রয়োজন যুগোপযোগী ও বিজ্ঞানসম্মত এমন এক পাঠ পদ্ধতি অনুসরণ করা, যা শিক্ষার্থীকে অতি সহজে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিবে। কিন্তু আমাদের দর্শে নেজামিতে আরবি ভাষা শিক্ষার পদ্ধতিটি এতই ত্রুটিপূর্ণ ছিল যে খুব কম ছাত্রই তাতে গ্রহণযোগ্য মান অর্জন করতে পারত। এ পদ্ধতির প্রথম দুর্বলতা ছিল এই যে এখানে ভাষার অঙ্গনে প্রবেশ করা হতো ব্যাকরণ তথা নাহু সরফের মাধ্যমে, যেটা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম। অথচ ভাষা শিক্ষার সবচেয়ে কার্যকর ও আধুনিকতম পদ্ধতি হলো ব্যাকরণের প্রত্যক্ষ প্রয়োগ ছাড়া শুধু ব্যবহারিক উপায়ে ভাষার সাধারণ জ্ঞান অর্জন করা, তারপর ব্যাকরণের মাধ্যমে ভাষা জ্ঞানকে সুসংহত করা। এই হলো প্রথম সমস্যা, এবং এর সমাধানও মুসান্নিফ দিয়েছেন। দ্বিতীয়ত, শিক্ষার মাধ্যম ছিল উর্দু ও ফার্সি। এটা হচ্ছে আমাদের কওমি মাদ্রাসার কথা বলা হচ্ছে। কওমি মাদ্রাসায় এখন তো শিক্ষার সিলেবাস দুই রকম, একটা হচ্ছে মাদারি নেসাব, আর একটা হচ্ছে কদিম নেসাব। এখানে হুজুর কদিম নেসাবের সমস্যাটাই তুলে ধরছেন আর কি, তখন যেহেতু শুধু কদিম নেসাব ছিল। দ্বিতীয়ত, শিক্ষার মাধ্যম ছিল উর্দু ও ফার্সি, তাই আরবি ভাষার আগে দুটি বিদেশি ভাষার এক অসহনীয় ভার আমাদেরকে বহন করতে হতো। অথচ তখনও মাতৃভাষার সঙ্গেই আমাদের সঠিক পরিচয় হয়ে ওঠেন। এভাবে আমাদের সময় ও শ্রম ব্যয় হতো প্রচুর, কিন্তু ফল হতো খুব কম, এবং এক আরবি ভাষার দুর্বলতার কারণে সর্বক্ষেত্রেই তার প্রভাব পড়তো। আচ্ছা, এখানে আমরা সমস্যার সমাধানটা পেয়ে গেলাম। এবার এই কিতাব পড়লে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো কিনা, এবং কিতাবটি আমার জন্য উপযোগী কিনা, সেই লেখাটা একটু দেখি। আচ্ছা, এই যে এই আলোচনাটা পড়লে আমরা বুঝতে পারবো। আমার বড় মেয়ে, লেখক বলছেন আর কি, মৌলানা আবু তাহের মিসবাহ, আদিব হুজুর নামে যিনি পরিচিত। আমার বড় মেয়ে তখন আমার কাছে এসে আরবি শিখে পড়া শুরু করলো। তার মেধা ছিল খুবই প্রাথমিক পর্যায়ের। তাকে পড়াতে গিয়ে আমার উপলব্ধি হলো যে কিতাবটি কম মেধার ছাত্রদের জন্য কম উপযোগী। তখন আল্লাহ আমাকে একটি নতুন চিন্তা দান করলেন। আমি তাকে পুরো কিতাবটি ধারাবাহিকভাবে পড়ানোর চেষ্টা বাদ দিয়ে প্রতিটি পাঠের সহজ অংশগুলো আগে পড়ালাম। এভাবে মোট 3 দফায় প্রথম খণ্ডটি শেষ করলাম। এই কৌশল সফল প্রমাণিত হলো।
ফলে প্রস্তুতকৃত পাণ্ডুলিপিটি আর ছাপা হলো না, বরং নতুন চিন্তার আলোকে কিতাবের প্রতিটি খণ্ডকে 3 অধ্যায়ে বিভক্ত করে নতুনভাবে তৈরি করলাম। মাদ্রাসাতুল মাদিনায় এবং মাদারিনেসাবের বিভিন্ন মাদ্রাসায় পরীক্ষামূলকভাবে পড়িয়ে দেখা গেল কিতাবটির উপকারিতা ও কার্যকারিতা এতে অনেক বৃদ্ধি পেয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার কিতাব সম্পর্কে কিছু আলোচনা। বর্তমান সংস্করণে কিতাবে কিভাবে সাজানো হয়েছে কিতাবটাকে, সেই আলোচনাটা আমরা পুরোটা আসলে পড়ে দেখা সম্ভব না দর্শে, বাকি পুরোটা পড়তে পারলে অনেক কিছু জানতে পারবেন, মুসান্নিফ সম্পর্কে তথ্য পাবেন, এবং আর এই ভাষা শেখার পদ্ধতি কি, এই কিতাবের বৈশিষ্ট্য কি, লেখক যখন লিখেছেন তখন এই দেশের আরবি ভাষা শেখার অবস্থা কেমন ছিল, এই তথ্যগুলো পাবেন পুরো ভূমিকাটা পড়লে। বর্তমান সংস্করণে প্রথম খণ্ডটিকে 3টি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে এবং সকল পাঠের সহজ অংশগুলোকে প্রথম অধ্যায়ে 9টি পাঠে বিন্যস্ত করা হয়েছে। ফলে প্রথমত সকল শ্রেণীর মেধার ছাত্রদের জন্য প্রতিটি পাঠের বিষয় খুব অল্প সময়ে আত্মস্থ করা সহজ হয়েছে। দ্বিতীয়ত, শেষের দিকের বিষয়গুলোর তামরিন ও অনুশীলনের জন্য অধিক সময় বের হয়ে এসেছে, কারণ প্রতিটি বিষয় প্রথম অধ্যায়ে সংক্ষেপে, সহজে এবং অল্প সময়ে অর্থাৎ 17 দিনে পড়া হয়ে যায়। তারপর ওই বিষয়গুলোই দ্বিতীয় অধ্যায়ে আরো বিস্তৃত আকারে 20 দিনে পড়া হয়। আমরা তো সময় আরো কম দিব, যেহেতু কিতাব যাদের জন্য লেখা হয়েছে তাদের বয়স মাদ্রাসাতুল মদিনায় কিন্তু খুব সম্ভব 12 কি 13 বছরের উপরে কাউকে ভর্তি নেয় না, নাকি 10 বছর। খুব ছোটদেরকে আর কি মাদ্রাসাতুল মদিনায় ভর্তি নেন মুসান্নিফের যে মাদ্রাসা। তাহলে বোঝা যায় যে কিতাবগুলো তাদের জন্য রচিত, 12-13 বছর যাদের বয়স। আমাদের বয়স তো আরো বেশি, এই কারণে আমাদেরকে আরো বেশি করেও পড়তে হবে, অনুশীলনও নিজ চেষ্টায় আরো বেশি করে করতে হবে। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড সম্পর্কেও একই কথা। উদাহরণস্বরূপ ইসমে মাউসুল এবং আদাদ মাদুদের দর্স ছিল তৃতীয় খণ্ডের একেবারে শেষে। আদাদ মাদুদ হচ্ছে আর কি সংখ্যার যে ব্যবহার। ফলে এগুলোর তামরিন ও অনুশীলন হতো কম এবং এত অল্প সময়ে তা আত্মস্থ করাও ছিল কঠিন। বর্তমান সংস্করণে আগে থেকেই একটু একটু করে ইসমে মাউসুল এবং আদাদ মাদুদের সাথে পরিচয় করানো হয়েছে। ফলে পরবর্তীতে বিষয় দুটির পূর্ণাঙ্গ আলোচনা হৃদয়ঙ্গম করা সহজ হয়েছে এবং তামরিন ও অনুশীলনের দীর্ঘ অবকাশ সৃষ্টি হয়েছে। আরো কিছু বৈশিষ্ট্য সন্ধানী পাঠক নিজেও অনুধাবন করতে পারবেন, কিন্তু শর্ত হলো আমাদেরকে সন্ধানী হতে হবে। আচ্ছা, আমরা আমাদের কিতাবের ভিতরেই যাব কিছুক্ষণের মধ্যেই। এর আগে আপনাদের কারো যদি কোনো কথা থাকে, কিছু বলতে চান, তাহলে হ্যান্ড রাইজ করতে পারেন, মাইক্রোফোন গুলো আনমিউট করব। কারো কোনো কথা থাকলে হ্যান্ড রাইজ করেন। আরো কোনো কিছু বলার থাকলে হ্যান্ড রাইজ করেন। আর যদি কিছু বলতে না চান কেউ, তাহলে আমরা সামনে যাচ্ছি। আচ্ছা, জুম অ্যাপস কিন্তু 15 মিনিট পরে বের হয়ে যায়, ঠিক আছে। আইফোন 40 মিনিট পরে জুম অ্যাপসটা বন্ধ হয়ে যায়। 40 মিনিট পরে একই লিঙ্কে আমাদেরকে আরেকবার জয়েন করতে হবে, ঠিক আছে। 40 মিনিট পরে এটা বন্ধ হয়ে যাবে। যে লিঙ্ক দেওয়া হয়েছে ওই লিঙ্কে আমরা পূর্বের মতো করে আরেকবার জয়েন করব। আচ্ছা, আমরা আমাদের কিতাবের ভিতরে যাই এবং ক্লাসগুলো কিভাবে হবে, কি আছে ভিতরে একটু দেখি। চলেন। প্রথম, আল বাবুল আউয়াল। কিতাবের মধ্যে 3 খণ্ড। 3 খণ্ডের প্রত্যেক খণ্ডের মধ্যে 3টা করে অধ্যায়। প্রতি অধ্যায়ের মধ্যে 8টা 9টা করে বাব আছে, কম বেশ। মৌলিকভাবে 3 খণ্ড, প্রত্যেকটা খণ্ডের মধ্যে 3টা অধ্যায় আছে। আচ্ছা, আল বাবুল আউয়াল, প্রথম অধ্যায়। প্রিয় তালিবে আলেম, তুমি আল্লাহর কালাম এবং আল্লাহর নবীর কালাম বুঝতে চাও আর সেজন্য আরবি ভাষা শিখতে চাও।
আরবি ভাষা শিক্ষা গ্রহণের আজ তোমার প্রথম দিন। আজকের দিনটি তোমার জীবন থেকে চলে যাবে, আগামী দিনটিও। এভাবে এক এক করে বছরের প্রতিটি দিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে। তুমি যদি মেহনত করে লেখাপড়া করো তবু, যদি অলসতা ও অবহেলা করো তবু সময় চলেই যাবে। থাকবে শুধু তোমার মেহনতের সুফল। যে সময় চলে যাবে তা আর ফিরে আসবে না। সুতরাং জীবনের মহামূল্যবান সম্পদ সময় সম্পর্কে সাবধান হও। আজ থেকে আরবি ভাষা শিক্ষা করার মহান সাধনায় আত্মনিয়োগ করো এবং সময়ের সদ্ব্যবহার করো। আবারও বলছি, সময়ের সদ্ব্যবহার করো। সময় চলে যাবে, থাকবে শুধু তোমার মেহনতের সুফল। প্রতি বছর প্রথম দিন সবাইকে সতর্ক করি, এই কথাগুলো বারবার বলি, কিন্তু সবাই সতর্ক হয় না। অসতর্কতায়, অবহেলায় অনেকে সময়ের অপচয় করে এবং ক্ষতিগ্রস্ত হয়। তুমি যেন এমন না হও, তুমি যেন সতর্ক হও। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন। আমিন। চলুন আমরা একটু সামনে যাই। যে কোনো পাঁচজন মাইক্রোফোনটা অন করেন, কারণ শব্দগুলো তো শুধু পড়লে হবে না, আপনার শব্দের উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা, ঠিকঠাক মতো করতে পারছেন কিনা সেটা একটু দেখতে হবে। যারা মাইক্রোফোন আনমিউট করতে চাচ্ছেন বা আমার সাথে পড়তে চাচ্ছেন, তারা হ্যান্ড রেজ করলে মাইক্রোফোন গুলো আনমিউট করে দিব। আসলে সকলের একসাথে মাইক্রোফোন আনমিউট করা সম্ভব না, এতে করে কেউ কারো কথা বুঝবেন না। কারণে যারা সরাসরি কথা বলতে চাচ্ছেন, তারা মাইক্রোফোন গুলো আনমিউট করেন বা বলেন যে আমি কথা বলতে চাই, তাহলে মাইক্রোফোনটা আনমিউট করে দিচ্ছি। শব্দ তো আপনারা নিজেরাও পড়তে পারেন, ঠিক না? কিন্তু শুধু পড়লে তো হবে না, আপনার উচ্চারণটা যথাযথভাবে হচ্ছে কিনা সেটা তো দেখতে হবে। আমি চাই কথা বলতে। সোহাগ। জি সোহাগ মিয়া, আপনার সামনে দেখেন দুইটা অপশন আছে, সেখান থেকে আনমিউট করতে পারবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চাই কাজী আসাদ। আপনারা না লিখে হ্যান্ড রেজ করেন তাহলে সুবিধা হবে। আসসালামু আলাইকুম। আসসালাম। আর কেউ আছেন? আচ্ছা, এখন না বললেও, এখন যদি কথা বলতে নাও চান, পেট বেশি কিন্তু আপনাকে কথা বলতে হবে, ঠিক আছে? সেখানে কথা বলতে হবে, কারণ প্রতিটা এবারত আপনার বিশুদ্ধ হচ্ছে কিনা, শব্দের উচ্চারণ ঠিকঠাক মতো হচ্ছে কিনা, আমরা তো আপনার সবগুলো বিষয় দেখব। এর জন্য আপনাকে সেখানে কথা বলতে হবে। আচ্ছা, চলেন তাহলে আমরা একটু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। বা দুজন পড়বেন সাথে, ঠিক আছে? আদ-দারসুল আউয়ালু। الدرس الأول. আদ-দারসুল আউয়ালু। الدرس الأول. প্রথম পাঠ। আচ্ছা, দারসুন মানে পাঠ, প্রথম। আউয়াল তো প্রথম। কিতাবুন একটি বই। কিতাব একটি বই। কিতাবুন একটি বই। কিতাবুন একটি বই। হ্যাঁ, আরবি ভাষার নিয়ম হচ্ছে প্রতিটা শব্দের শেষ অবস্থায় তানবিন হবে। স্বাভাবিক অবস্থায় প্রত্যেকটা শব্দের শেষ অবস্থায় তানবিন হবে, ব্যতিক্রম নিয়ম আছে, সেগুলো আমরা দেখব। কিতাবুন একটি বই। কিতাবুন একটি বই। কলামুন একটি কলম। কলামুন একটি কলম। কুরসিয়ুন একটি চেয়ার। কুরসিয়ুন একটি চেয়ার। কুরসিয়ুন একটি চেয়ার। কুরসিয়ুন একটি চেয়ার। বাইতুন একটি ঘর। বাইতুন একটি ঘর। বাইতুন একটি ঘর। বাইতুন একটি ঘর। বাবুন একটি দরজা। বাবুন একটি দরজা। বাবুন একটি দরজা। বাবুন একটি দরজা। মিসবাহুন একটি বাতি। মিসবাহুন মিসবাহুন একটি বাতি। মিসবাহুন একটি বাতি। জিদারুন একটি দেয়াল।
জিদারুন একটি দেয়াল। জিদারুন একটি দেয়াল। জিদারুন একটি দেয়াল। সারিরুন একটি খাট। সারিরুন একটি খাট। সারিরুন একটি খাট। সারিরুন একটি খাট। জি। আচ্ছা, এর শব্দগুলো যেহেতু সহজ, মুখস্থ করার মতো সময় লাগবে না। এরপরে হাদা হাদিহি ইহা এটি। হাযা হাযিহি ইহা এটি। যালিকা তিলকা উহা সেটি। যালিকা তিলকা উহা সেটি। যালিকা তিলকা উহা সেটি। যালিকা তিলকা উহা সেটি। একদিনেই কিন্তু অনেক কিছু শেখা যায় না, ঠিক আছে? ধাপে ধাপে শিখতে হয়, ধৈর্য ধরতে হয়, ধাপে ধাপে শিখতে হয়। একসাথে অনেক কিছু শেখা যায় না। এখন কেউ যদি আজকে একদিন দর্শ করে মনে করেন যে এই কয়েকটা শব্দ তো আমি জানি, এটা তো অভিধান দেখে মুখস্থ করে নিলে হয়, তাহলে আপনি ভুল ধারণায় আছেন, ঠিক আছে? আপনি তার একদিনে কিতাব শেষ করতে পারবেন না। আর কিতাব শেষ হলে কি অর্জন হবে, সেই অনুভবটা আপনার আজকে আসবে না। তা যেদিন কিতাব শেষ হবে সেদিনই আপনার সেই অনুভূতিটা আসবে। আচ্ছা, তাহলে শব্দগুলো আমরা শিখলাম, এবং আমরা খুব ভালোভাবে খেয়াল করেছি যে শব্দগুলোর শেষে গোলতা নেই। এই শব্দগুলোর শেষে গোলতা নেই। তো যে সকল শব্দের শেষে গোলতা নেই সেগুলো তো মুজাক্কার, আর যেগুলোর শেষে গোলতা আছে সেগুলোকে বলা হয় মুআন্নাস। আর এই যে হাদা হাদিহি অর্থ, দুইটা অর্থ ইহা, দালিকা তিলকা দুইটা অর্থই উহা, বা ইহা উহা বাদ দিয়ে আমরা বলতে পারি এটি সেটি। হাদা হাদিহি এটি, দালিকা তিলকা সেটি। তো পার্থক্য কোথায়? যদি আমি এটি বলি, আর যেটা বলছি যেমন ইহা একটি বই, এটি একটি বই, তাহলে বই যেহেতু মুজাক্কার, মুজাক্কারের সাথে হবে হাদা, ঠিক আছে? সেটি যদি বলি তাহলে সেখানে হবে দালিকা। আর যদি শেষে গোলতা থাকে, মুআন্নাস শব্দ হয়, সেখানে হবে হাদিহি এবং তিলকা। চলেন আমরা সামনে যাই, বাস্তব প্রয়োগটা দেখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। জি, পড়েন। হাদা কিতাব। হাযা কিতাব। হাদা কিতাব। হাযা কিতাব। ইহা একটি বই। জি হুজুর, এখানে আমি একটু বলতে চাচ্ছি যে বায়ের উপরে কি আমরা তানবিন করবো হাযা দিয়ে? জি, অবশ্যই তানবিন পড়বো। কোথায় পরিবর্তন হবে, আচ্ছা ঠিক পরিবর্তনের আছে। ক্ষেত্রগুলো আমরা বলে দিব। তানবিন হবে জি জি। হাদা কিতাব। হাযা কিতাব। ইহা একটি বই। ইহা একটি বই। আচ্ছা, ক্লাসটা কিন্তু ওই যে 40 মিনিটের কথা বললাম, আর 1 মিনিটের মাথায় বন্ধ হয়ে যাবে। আমরা আবার যুক্ত হব, যে লিঙ্ক দেওয়া হয়েছে ওই লিঙ্কে। যালিকা ইনশাআল্লাহ কলাম। ইনশাআল্লাহ। যালিকা কলাম। সেটি একটি কলম। সেটি একটি কলম। হাদা মসজিদুন। হাযা মসজিদ। হাদা মসজিদুন। হাযা মসজিদ। ইহা একটি মসজিদ। ইহা একটি মসজিদ। যালিকা বাইতুন। যালিকা বাইত। যালিকা বাইতুন। যালিকা বাইত। সেটি একটি ঘর। সেটি একটি ঘর। হাদা বাবু। জি, সাউন্ড শুনবেন না, কিছু বলা হচ্ছে না, একটু অপেক্ষা করেন, বাকিরা জয়েন করুক।
আচ্ছা, আমরা চলি সামনে। যারা যুক্ত হবে তারা যুক্ত হতে থাকুক। এরপরে যালিকা মিসবাহুন। ذلك مصباح যালিকা মিসবাহুন, ذلك مصباح সেটি একটি বাতি। সেটি একটি বাতি হাদা জিদারুন, هذا جدار হাদা জিদারুন। هذا جدار হায়ের মধ্যে আপনি যে বলছেন এভাবে একটু খেয়াল করেন। হাদা জিদারুন, هذا جدار ইহা একটি দেয়াল। ইহা একটি দেয়াল যালিকা কুরসিয়্যুন, ذلك كرسي সেটি একটি চেয়ার। সেটি একটি চেয়ার হাদা বাইতুন, هذا بيت হাদা বাইতুন, هذا بيت ইহা একটি ঘর। ইহা একটি ঘর হাদা কুরসিয়্যুন, هذا كرسي হাদা কুরসিয়্যুন, هذا كرسي ইহা একটি চেয়ার। ইহা একটি চেয়ার যালিকা মসজিদুন, ذلك مسجد যালিকা মসজিদুন, ذلك مسجد সেটি একটি মসজিদ। এটি একটি মসজিদ হাদা সারীরুন, هذا سرير হাদা সারীরুন, هذا سرير ইহা একটি খাট। ইহা একটি খাট হাদা জিদার, আফওয়ান, যালিকা সারীরুন, ذلك سرير সেটি একটি খাট। সেটি একটি খাট হাদা বাবুন, هذا باب এটি একটি দরজা। এটি একটি দরজা যালিকা জিদারুন, ذلك جدار সেটি একটি কি হবে? দেয়াল। জিদারুন, দেয়াল। যালিকা জিদারুন, সেটি একটি দেয়াল। এই বাক্যগুলো আমরা বারবার পড়বো। দর্শে আমরা একাধিকবার পড়বো। দর্শের পরেও আপনারা পর্যাপ্ত পরিমাণে তাকরার করবেন, নিজেরা তামরিন করবেন, অনুশীলন করবেন। এর সাথে সাথে আমরা হলো তারকিবও শিখবো। ঠিক আছে, তারকিবটা আমরা শিখবো। আচ্ছা, আজকে যেটা আলোচনা হলো সেটা হচ্ছে মুজাক্কারের ব্যবহারটা আমরা দেখলাম। মুজাক্কার শব্দ এবং মুজাক্কার ইসমুল ইশারার ব্যবহারটা আমরা দেখলাম। এভাবে ধারাবাহিকভাবে আমরা এর পরের দর্শে মুয়ান্নাসের আলোচনাটা দেখব। এখানে পর্যাপ্ত পরিমাণ অনুশীলন থাকবে, কিছু শব্দার্থ পড়বো, কিভাবে প্রশ্ন উত্তর করতে হয়, মা হাদা মা হাদিহি, এগুলো আমরা দেখবো, অনুশীলনও করব। অনুশীলনের ব্যবস্থা এখানেও আছে, এবং ছবি দেখে উত্তর দাও আরো অনুশীলন আছে। যেহেতু এখান থেকে আমাদের শেখাটা একদম প্রাথমিক লেভেলের, এখানে যথেষ্ট পরিমাণে অনুশীলন থাকবে। এই ক্লাসগুলোর মৌলিক বিষয় হচ্ছে অনুশীলন। কোনো ভাষা শুধু মুখস্থ করে শেখা যায় না, এটাকে পর্যাপ্ত অনুশীলন করতে হয়। দুজন দাঁড়াও এবং দূর ও নিকট থেকে বিভিন্ন বস্তুর দিকে হাতে ইশারা করে প্রশ্ন করো এবং উত্তর দাও। আমরা প্রথম খণ্ডে যে পরিমাণ সময় প্রয়োজন তার থেকে বেশি দিব, যেহেতু এখান থেকে আমাদের পরিচয়টা শুরু, পরিচয়টা যেন ভালোভাবে হয়। ঠিক আছে, তারপরে দ্বিতীয় খণ্ডে এসে আমরা এই যে জাদিদুন জাদিদাতুন, দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পাঠ, এখানে সিফাতের ব্যবহারটা দেখব, মাউসুফ সিফাতের ব্যবহার। এর আগে দেখেছিলাম হাদা কিতাবুন, হাদা কলামুন, দুইটা শব্দ। এখানে এসে আমরা ইসমুল ইশারার ব্যবহার বাদ দিয়ে মাউসুফ সিফাতের ব্যবহার দেখব। এরপরে গিয়ে আমরা দেখব যে মুবতাদা একটা শব্দ, খবরটা দুইটা শব্দ। যেমন হাদা কিতাবুন জাদিদুন, হাদা এটা মুবতাদা, কিতাবুন জাদিদুন মাউসুফ সিফাত মিলে বাক্যের দ্বিতীয় অংশ। এরপর আমরা এটার উপর যেটা শিখবো তার অনুশীলনের জন্য এই বাক্যগুলো দেখবো। এখানে যেগুলো এবারত দেওয়া আছে এগুলো পড়বো। বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে উপরের অনুকরণে আরবি বলো, এগুলো আমরা দেখব। তৃতীয় পাঠ, এখানে আমরা নিজেদের পরিচয় দেওয়া শিখবো, যে জমিরের ব্যবহার, আমি, তুমি, সে। একই সাথে কিন্তু সিফাতের ব্যবহারটা এখানে থাকবে। ঠিক আছে, বিনতুন মুআদ্দাবাতুন, ওয়ালাদুন মুআদ্দাবুন, সিফাতের ব্যবহারটা এখানে থাকবে। এরপর আমরা আরফুন নেদা, মুনাদা, মুনাদার এআরাব কি হয়, আরফুন নেদা কখন কোনটা ব্যবহার হয়, এগুলোর ব্যবহার দেখব।
সামনে গিয়ে আমরা এই যে ইবারত গুলো পড়বো, এখানে কিন্তু দেখেন তেমন হরকত দেওয়া নাই। প্রথম থেকেই আমাদেরকে হরকত ছাড়া পড়া শিখতে হবে। এখানে খুব সাধারণ ইবারত দেওয়া, কিন্তু হরকত ছাড়া। এখান থেকে আমাদের অভ্যস্ত হতে হবে কিভাবে হরকত ছাড়া ইবারত পড়তে হয়, কোথায় কি হরকত হবে। ছোট ছোট বাক্য থেকেই অনুশীলন শুরু। এরপরে আপনার মারেফা নাকেরা, এতক্ষণ ছিল সবগুলো নাকেরা, এখান থেকে মারেফার ব্যবহার শুরু। মারেফার ব্যবহার দেখবো, মারেফার অনুবাদ কেমন হয় সেটাও দেখবো। এরপরে হাদা অর্থ এতক্ষণ তো আমরা পড়লাম এটি, ইহা। হাদা অর্থ কখন এই হয়, দালিক অর্থ কখন ওই হয় সেটাও দেখবো। সামনে গিয়ে আমরা মুজাফের ব্যবহার দেখবো। মুজাফ, মুজাফুন ইলাইহির ব্যবহার, জমিরের ব্যবহার। এভাবে আমরা ধারাবাহিকভাবে সব কিছুর ব্যবহার এখানে পেয়ে যাব। হরফুল মুশাব্বাহাতু বিল ফিআলের ব্যবহার, আফআলুন নাকিসের ব্যবহার। এরপরে আপনার আরবিতে যতগুলো বাব আছে সবগুলো বাবের ব্যবহার আমরা এখানে পাবো। সবগুলো বাবের মাজদার, ফেয়াল কিভাবে তৈরি হয়, কোনটা অর্থ কি হয়, কেমন অর্থ হয়, সবকিছু আমরা এখানে পাবো। বিশেষ প্রশ্নের ব্যবহার, এই যে সাধারণ প্রশ্ন, বিশেষ প্রশ্ন। পুরো কিতাবের মধ্যে আরবির মৌলিক যে বিষয়গুলো সেগুলো সবকিছু আমাদের আত্মস্থতায় চলে আসবে। জিন্সের ব্যবহার, আমরা তো নাহর কিতাবে অনেক কিছু শিখেছি। আমাকে একজন একবার বললেন যে হুজুর, আপনি যদি বলেন আমি হাদায়াতুন নাহর পুরোটা আপনাকে মুখস্থ শোনাতে পারবো, কিন্তু আমি একটা এবারও পড়তে পারবো না। ঠিক আছে? কিন্তু এর বিপরীতে তিনি যদি আমাকে বলতেন যে হুজুর আপনি নাহর ওই কায়দাটা একটু বলেন, তো হয়তো আমি পারতাম না। কিন্তু এই বিশ্বাস আছে, এই আস্থা আছে যে আরবি যে কোনো কিতাব দিলে আমি পড়তে পারবো। তো আমাদের মৌলিক উদ্দেশ্য তো হচ্ছে আরবিটা বোঝা। সেখানে আমি ব্যাকরণ মুখস্থ করলাম, সরাসরি নাহর কিতাব দেখে মুখস্থ করে ফেললাম, নাকি আমি অনুশীলন করে শিখলাম, সেটা মৌলিক বিষয় না। মৌলিক বিষয় হচ্ছে আমাকে আরবি বুঝা। তো সেক্ষেত্রে যেটা আমাদের জন্য সহজ সেটাই করতে হবে। এই যে ফেয়ালের ব্যবহার শুরু, এখানে ফেয়ালের ব্যবহার এখান থেকে শুরু, মুখস্থ। এরপরে বাক্যে প্রয়োগ আসবে। এই যে মুখস্থ শেষ, এখান থেকে এটা মুজাফের ব্যবহার, মুজাফের দ্বিতীয় ব্যবহার। এরপরে মাউসুফটাও মারিফা, সিফাতটাও মারিফা, আল ওয়ারদাতুল কাবীরাতু। এরকম। এই যে তারকিবের আলোচনা, তারকিবের আলোচনা যদি এখানে একটা পৃষ্ঠার মধ্যে সাজানো হয়েছে মৌলিকভাবে, এখানে কিন্তু তারকিব শিখা না। তারকিবটা আমরা পিছন থেকে দেখেই আসবো, প্রতিটা বাক্যে তারকিব শিখে আসবো। এখানে শুধু মুসান্নিফ সাজিয়ে দিয়েছে। তারকিব যে আমরা এখানে শিখবো এমন না। তারকিবটা আমরা এর আগে প্রত্যেকটা অধ্যায়ের সাথে সেখানকার তারকিব শিখে ফেলবো। এরপরে তামরিনের যে কিতাব আছে আমাদের, দ্বিতীয় যে কিতাব সর্বশেষে তামরিন, তামরিনের মধ্যে তারকিবের আলোচনা থাকবে, তামরিন লেখা হবে, দর্শে তামরিন পড়া হবে। বাক্যের মধ্যে দাগ দেওয়া থাকবে, যে বাক্য তারকিব করো এই বাক্যে তারকিব লেখো, এগুলো সে কিতাবে থাকবে। এই যে এখান থেকে ফেয়ালের ব্যবহার শুরু, খরজা রাশিদুন মিন বাইতিহি ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি। একে একে সব ব্যবহার আমাদের এই কিতাবে আছে। ইসমুল মাউসুলের ব্যবহার, এরপরে যে লান, লাম, আর মাজি ইস্তিমরারি, সবকিছুর ব্যবহার এখানে আমরা পাবো। এ হলো এই সর্বশেষের আলোচনা। তামরিনের মধ্যে আমরা এই সর্বশেষে যা পড়বো সেটাই তামরিনে থাকবে। যদি একটু দেখাই, এই যে আমাদের এখন পেট বেসিস যারা পড়ে তাদের পড়া আর কি এখানে চলছে, এই কারণে এখানে চলে আসলো। এই যে দেখেন, এখানে আরবি দেওয়া আছে, বাংলা দেওয়া আছে। বাংলাটার আরবি আপনাকে করতে হবে, দর্শেও পড়া হবে। বাকি অংশ আপনারা লিখে আনবেন, আমরা দেখব। এরপরে এই যে আরবি আছে এখানে, এটাকে বাংলা করতে হবে। পুরো কিতাবটা এইভাবে সাজানো, যেখানে কিছু আলোচনা দরকার সে আলোচনাগুলো আছে ব্যাখ্যা আকারে। এই যে বাক্যের মধ্যে দাগ দেওয়া, এই বাক্যগুলো তার কি আপনাকে করতে হবে। প্রত্যেকটা তামরিনের মধ্যেই এরকম দাগ দেওয়া বাক্য আছে, যেখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বাক্য আছে, এগুলো তারকিব আপনাকে করতে হবে। এবং একটা বাক্যের কথা এমন থাকবে যেটা তারকিব করো, লেখো। যেমন রেখাযুক্ত বাক্যগুলো তারকিব করো এবং তৃতীয় বাক্যটি তারকিব লেখো। এটা হচ্ছে তামরিন। এরপরে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, সরফের কিতাব, সেটা আজকে দেখাচ্ছি না। আমাদের যখন আমাদের শিক্ষা শেষ হয়ে যায়, মোটামুটি ব্যাকরণ, নাহু, মৌলিক সাধারণ বিষয়গুলো যখন আমাদের শেষ হয়ে যাবে, তখন আমরা হরকত ছাড়া এবারত পড়ার জন্য একটু অনুশীলন করব। সেই অনুশীলনের কিতাবটা আপনাদেরকে দেখাচ্ছি। বিভিন্ন জায়গায় বা মাদারনেসা প্রথম বর্ষের এখানে যেটা থাকে সেটা হচ্ছে কসাসুন নাবিয়্যিন লিল আতফাল। এটা হচ্ছে সিলেবাসের অন্তর্ভুক্ত। মাদারনেসা প্রথম বর্ষ 6 মাস 6 মাস করে ভাগ। প্রথম 6 মাসে সরফ শিখি আর তামরিন, এই দুইটা কিতাবই থাকে। দ্বিতীয় 6 মাসে এসব সরফ শিখি এবং সাথে কসাসুন নাবিয়্যিন প্রথম খণ্ড যুক্ত হয়। তো আগেও বলেছিলাম যেটা তো হচ্ছে বাচ্চাদের জন্য সিলেবাস। তো আমরা তো আর বাচ্চা না, 10-11 বছরের শিশু আমরা না।
তাদের জন্য তাদের মেধার অবস্থা করে কসাসুন নবীয়িন লেখা হয়েছে এবং সেটাকে দর্শন অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু সেটা আমাদের জন্য তো চলবে না। আমরা নিজেদের মতো করে আপনাদের জন্য শীট তৈরি করছি, কাজ চলমান আছে এখনো, যেখানে আমরা আপনার আলিয়ার সিলেবাসের চতুর্থ শ্রেণী থেকে শুরু করে একদম চেষ্টা করব আমরা কামিল পর্যন্ত যে কিতাবগুলো আছে এখান থেকে নির্বাচিত কিছু অংশ আমরা এখানে যুক্ত করব। একই সাথে আরবি সাহিত্যের আলী তানতাউই, আবুল হাসান আলী নদভী, তারপরে তহা হুসাইন, আহমদ শৌকি, ওনাদের যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমরা এখানে যুক্ত করব। এবং দর্শে আমরা হরকত ছাড়া এই লেখাগুলো পড়বে, যেখানে কোনো হরকত নাই। আপনারা নিজেরা মোতালা করে আসবেন, আগে নিজেরা পড়বেন। এর সাথে আরো যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে আরবি অভিধান থেকে শব্দ বের করা, অর্থ বের করা, ভাব বের করা, সেটা আমরা শিখবো এবং শিখতে হবে। এই আবারত গুলো আপনারা নিজেরা মোতালা করে আসবেন, দর্শে শুধু পড়বেন। যেখানে ভুল হয়, নাহুর একটু জটিল আলোচনা থাকে, সেগুলো দর্শে হবে। ঠিক আছে? তো এই হলো আমাদের মোটামুটি সিলেবাস এবং পড়াটা কেমন হবে সে সম্পর্কে একটা প্রাথমিক ধারণা। আরো তো ক্লাস হবেই, আরো 9টা ক্লাস হবে। আরো 2টা ক্লাস ধারাবাহিক ভাবে হবে, আগামীকালকে দ্বিতীয় ক্লাস, এরপরের দিন তৃতীয় ক্লাস, এরপরে চতুর্থ পঞ্চম ক্লাসগুলো কিছুদিন পরে হবে। তো কোর্সে ভর্তির প্রক্রিয়া সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা আছে, এতদিনে দেখেছেন যে ভর্তির ফর্ম পূরণ করবেন এবং যে ভর্তি ফি সেটা পেমেন্ট করবেন। ভর্তি ফি 750 টাকা। যদি 20 তারিখের আগে আগে যারা ভর্তি হবেন তাদের জন্য 500 টাকা। মাসিক ফি 750 টাকা। তো ভর্তির সময় প্রথম মাসের ফিটাও দিতে হবে। প্রথম মাসের ফি এবং ভর্তি ফি একসাথে দিতে হবে। আমরা আশা করি এবং এটা বিশ্বাসও করি যে এই সিলেবাসে যারাই পড়ান তাদের মধ্যে আমাদেরই ভর্তি ফি সবচেয়ে কম, মাসিক ফি সবচেয়ে কম। আপনারা এটা দেখতে পারেন যে অন্যদের সবার চাইতে এই সিলেবাসে যারা পড়ান, আরবিতে আরো বিভিন্ন কোর্স আছে, নানা রকম কোর্স আছে, তো এই সিলেবাস যারা পড়ান তাদের মধ্যে আমরা বিশ্বাস করি এবং আশা করি এর ব্যতিক্রম হবে না যে আমাদেরই কোর্স ফি সবচেয়ে কম। তো যারা ভর্তি হতে ইচ্ছুক, আর আমাদের কোটাও নির্ধারিত, এর বেশি আমরা ভর্তি নিব না। তো 2-4 জন, বেশি হলে 2-4 জন নেওয়া যেতে পারে, যেহেতু বছরের শেষ পর্যন্ত সবাই থাকে না, মানে কমতে থাকে। এই কারণে সেই ঘাটতি পূরণের জন্য হয়তো আরো 2-1 জন বেশি নেওয়া হবে। কিন্তু আমাদের কোটা নির্ধারিত এবং 20 তারিখের আগে আগে যদি কেউ ভর্তি হন তাহলে 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। আপনাদের কারো কোনো কথা আছে? যদি কিছু বলতে চান তাহলে হ্যান্ড রেজ করেন। ভালো যদি লাগছে। জি বলেন। খুব ভালো লাগছে। কথা শুনছি না, কথা স্পষ্ট আমার আসতেছে না। কথা কি শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে, জি বলেন। মাইক্রোফোনটা আনমিউট করেন, মাইক্রোফোন মিউট করা। আচ্ছা, আপনি তো করতে পারবেন না। জি, মাইক্রোফোন আনমিউট করেন এখন। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি শুরু থেকে ছিলাম না, 9টা 18 মিনিটে আমি জব পেয়েছিলাম। যতটুকু ক্লাস দেখলাম। একটু চেষ্টা করবেন আওয়াজটা আর একটু বাড়ানোর জন্য। জি। এখন শোনা যাচ্ছে কি? জি, শোনা যাচ্ছে। আগামীতে মাইক্রোফোন ব্যবহার করতে হবে, তাহলে সহজ হবে। মূলত আমি ল্যাপটপ থেকেই শুনতেছি, এর জন্য একটা সমস্যা হচ্ছে। জি। আহ, যাক আলহামদুলিল্লাহ, আমি 9টা 18 মিনিটে জয়েন হয়েছিলাম। তো যাক, যতটুকু ক্লাস দেখলাম, যতটুকু শুনলাম, আলহামদুলিল্লাহ, আমরা যদি কন্টিনিউ করি আশা করি অনেক ভালো কিছু হবে। আহ, সে সে জায়গা থেকে ইনশাআল্লাহ আশা করি যে আমরা এই কোর্স দ্বারা অনেক উপকৃত হব। আমার জানার বিষয় ছিল যে আমরা যে ক্লাসটা করব অনলাইনে, আমাদের সিলেবাসের কিতাবাদিগুলো আমাদের সাথে সরাসরি থাকবে কোনগুলো? আপনাদের কাছে 3টা কিতাব আপনারা সংগ্রহ করতে হবে: ঈশা আরবি শিখি, তামরিন, ঈশা সরফ শিখি। আর যেটা আমাদের নিজস্ব শীট, সেটার আমরা পিডিএফ দিব আপনাদেরকে। আর যদি ভালো কোনো ব্যবস্থা হয় তাহলে হয়তো শীটটা আমরা প্রিন্ট করে আপনাদেরকে পাঠিয়ে দিব। দোয়া করেন। সেটা আমি বলছি না যে নিশ্চিত দিব, নাকি এরকম কোনো কিছু হতেও পারে। তাহলে একশো আরবি শিখে প্রথম খণ্ডটা না 3টে খণ্ডই থাকবে? 3 খণ্ড, এ সার্বশিখী 3 খণ্ডে পড়া হবে। শুধু প্রথম খণ্ড পড়ে খুব বেশি কিছু করা যাবে না। এ সার্বশিখী 3 খণ্ড, এসব সরফ শিখি আর তামরিন। তাহলে মোট 5টা বই লাগতেছে আমাদের। এ সার্বশিখী 3 খণ্ড একসাথে পাওয়া যায়।
আচ্ছা 3 খন্ড একসাথে পাওয়া যায় 140 টাকা খুব সম্ভবত। জি 3 খন্ড একসাথে পাওয়া যায়। জি ঠিক আছে, জাযাকুমুল্লাহ। জি, তাহলে এটা সংগ্রহ করতে হবে ইনশাআল্লাহ। আর জি ক্লাস আমাদের প্রতিদিন কি 9টায় হবে? রাত 9টায়। জি ঠিক আছে, এটাই। জি আর কারো কোনো কথা আছে? আচ্ছা, কারো কোনো কথা থাকলে বলতে পারেন। মাইক্রোফোন গুলো খুলে দিচ্ছি, কারো যাতে বলতে চাইলেও সমস্যা না হয়, মেসেজ করতে না হয়। জি কিছু বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। জি হুজুর, আমি বলতে চাইছিলাম আমাদের কি এই কোর্সটা যদি কমপ্লিট করি তাহলে কি আপনাদের পক্ষ থেকে সার্টিফিকেট দিবেন কিনা, আসলে এরকম আমরা কোনো সুযোগ ওইভাবে আছে? সার্টিফিকেট দেই না, কারণ সার্টিফিকেট এটা একটা মান আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আপনি 3 মাস জি 4 মাস একটা কোর্স করলেন, আর সার্টিফিকেট তো এক ধরনের সার্টিফিকেটের অবমাননা করা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আরবি ভাষা তো যে কোনো একটা ভাষা এত সহজ না যে আমি 1 বছর ক্লাস করলাম আর একটা ভাষা আমি পুরো আত্মস্থ করে ফেললাম, বিষয়টা এত সহজে না। হ্যাঁ, এরকম হতে পারে, আপনি যদি পরিপূর্ণ শেষ করেন তাহলে আপনার অবস্থান অনুযায়ী সার্টিফিকেটে বিস্তারিত লেখে একটা সার্টিফিকেট দেওয়া হবে আপনাকে, ঠিক আছে? তো সেটার মান আচ্ছা কেমন হয় সেটা ঠিক তো আছে। বুঝতে পারছেন। জি জি জি। জি আরেকটা কথা হচ্ছে আমাদের টাইমটা কি একটু মানে চেঞ্জ করা যাবে? 9টা বাদ দিয়ে যদি আমরা 1 ঘন্টা এদিক সেদিক করি, এরকম 1 ঘন্টা সবার বলতে, রুটিন কি আর কি? আসলে দেখেন সময় কিন্তু সবসময় একরকম থাকবে না, ঠিক আছে? এখন হচ্ছে 9টায়, কিন্তু কয়েকদিন পরেই এশার নামাজের সময় পরিবর্তন হবে। এশার নামাজের সময় পরিবর্তন হলে ক্লাসের সময় আগ পর হবে। এরপর হচ্ছে আমাদের সকালের ব্যাচ এবং সন্ধ্যার পরের ব্যাচটা হয়তো শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আপনারা চাইলে ওই সময়ও করতে পারবেন। আর দুই একটা ক্লাসে যদি আপনার সমস্যা হয় তাহলে ক্লাসগুলোতে রেকর্ড থাকবে, নিয়মিত প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে, সেখান থেকেও দেখতে পারবেন। বাকি সেই আশা আর ভরসা নিয়ে কেউ থাকবেন না যে আমি ক্লাস করব না, রেকর্ড দেখব, এটা কেউ করবেন না, কারণ এটা এখন খুব আপনাদের এখন এখন আপনাদের যে এখন যে বেসটা এইরকম বেস কি দিনের বেলা কি আছে, চাপ আছে? আমি চাচ্ছিলাম যে রাতের বেসটা ইটা করে আর দিনের বেলা যদি কখনো ক্লাসটা করতে পারতাম কোনো বেচে অ্যাড হয়ে এরকম আর কি। আপাতত আমার আমাদের রাতে 9টা থেকে একটা বেচ প্রবলেম হচ্ছে এই জন্য সকালে, বলছি। ঠিক আছে? আর তারা একদম শুরুতে না, তাদের খুব শেষ পর্যায়ে, একদম শেষের কাছাকাছি পর্যায়ে তারা, তাদের সাথে আপনার মিলবে না, হ্যাঁ হ্যাঁ বুঝলাম। বুঝছেন? আপনার ক্লাসের তবে রেকর্ডটাই থাকবে, আপনার প্রতিটা ক্লাসের রেকর্ড থাকবে, যতগুলো ক্লাস হয় সবগুলো ক্লাসের রেকর্ড থাকবে, আপনি সেই রেকর্ডটাও দেখতে পারবেন। এবং যেহেতু আমাদের ওরকম খুব বেশি স্টুডেন্ট না, এই কারণে আপনি যে কোনো সময় মেসেজ করে যে কোনো সমস্যার সমাধানও পাবেন ইনশাআল্লাহ। তবে রাতে হলে ভালো হবে, কেননা দিনের বেলা তো একাডেমিক ক্লাস দিনের থেকে বেলায় আরো সবারই অন্যান্য কাজ ব্যস্ততা থাকে, কারণ জি যারা জি যুক্ত হয়, হয় কেউ শিক্ষক কেউ ছাত্র, যারা ছাত্র তাদেরও প্রতিষ্ঠানে যেতে হয়, যারা শিক্ষক তাদেরও প্রতিষ্ঠানে যেতে হয়, কর্মস্থলে যেতে হয়, সবারই ব্যস্ততা থাকে, কারণে ক্লাসগুলো রাতেই হবে। জি আর কারো কোনো রাতেই কথা ভালো ঠিক আছে? আছে তাহলে। আর কারো কোনো কথা? মাইক্রোফোন গুলো খুলে দিচ্ছি সবার। না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। শেষ সময় এসেছেন যারা, মিজানুর রহমান, মুসা বিন আল আমিন, এমডি মাসুম বিল্লাহ, আপনারা যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন, মাইক্রোফোন গুলো আনমিউট করে বলতে পারেন। আচ্ছা এমবি নাই, ক্লাসটা করতে দিয়েছে। হ্যাঁ, এমবি মানে আচ্ছা ক্লাস ঠিক আছে, হচ্ছে আর কেউ যদি কিছু না বলেন হয় না। এখানে শেষ করছি। কারো কোনো কিছু জানার থাকলে পার্সোনাল ভাবে মেসেজ করতে পারবেন। সুবহানাক আল্লাহুম্মা আচ্ছা, বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।